This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়াবহ তথ্য TV9 বাংলার হাতে। বাংলাদেশ ইস্যুতে এপার বাংলা আর নিশ্চিন্তে থাকতে পারছে না, কারণ মে মাসেই ঢুকেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্য। তাহলে কি 7 মাসে জাল ছড়িয়ে ফেললো তারা? নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সংগঠন কি ছড়িয়েছে এই রাজ্যে? এই প্রশ্ন তো উঠবে। সাম্প্রতিক কিছু তথ্যের উপর ভিত্তি করে অশনি সংকেত দেখছেন গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে পৌঁছেছে সুনির্দিষ্ট তথ্য। বাংলাদেশে জুলাই বিপ্লব শুরুর আগের ঘটনা। চলতি বছর মে মাসের 23 তারিখ মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে আসে 2 যুবক। বৈধ পাসপোর্ট নিয়েই এসেছিল দুজন, সাব্বির আমির এবং রিদওয়ান মারুফ। এই গত 7 মাসে এপারে তারা জঙ্গি জাল কি ছড়ালো, নেটওয়ার্ক কি ছড়িয়েছে? TV9 বাংলার হাতে তো এরকমই ভয়ঙ্কর তথ্য উঠে আসে, কারণ এপারেও জঙ্গি সংগঠনের জাল ছড়িয়েছে কিনা তার প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। আমরা যে প্রশ্ন তুললাম যে জঙ্গি ঘাঁটি এপার বাংলাতেও ছড়িয়েছে, জঙ্গি নেটওয়ার্ক এপার বাংলাতেও ছড়িয়েছে, কারণ কেন এই কথাটা বলছে? রাজ্যে ঢুকে পড়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের 2 সদস্য, আপনাদেরকে একটু আগেই বললাম, এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতেও কিন্তু সেই বিস্ফোরক তথ্য রয়েছে। মালদার মহদীপুর দিয়ে ঢুকে ঠিক কি কি করেছিল এই যুবক জানাবেন। গোয়েন্দা রিপোর্ট, চাঞ্চল্যকর তথ্য। মালদার বৈষ্ণবনগরে 2 যুবকের বাড়িতে একজন যায়। গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। মালদার বৈষ্ণবনগরে এক যুবকের বাড়িতে যায় তারা। ট্যুরিস্ট ভিসাতে আসা ওই 2 যুবক নিজেদের ছাত্র পরিচয় দিয়েছিল। বৈষ্ণবনগরে ওই বাড়ি ছাড়াও ওই এলাকার একাধিক বাড়িতে যায় তারা। বেশ কয়েকটি বৈঠক করে দুজন। এরপর 2 জঙ্গি চলে যায় ধুলিয়ানে। সেখানেও গ্রামের যুবকদের নিয়ে বৈঠক করে দুজন। 30 মে ফের তারা ফিরে যায় বাংলাদেশে। দুজনের গতিবিধি নিয়ে সন্দেহ হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের। তদন্তে জানা যায় দুজনই রাজশাহীর বাসিন্দা। রিদওয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাব্বির হিজবুত তাহরীরের একজন পুরনো সংগঠক এবং নেতা। কিন্তু প্রশ্ন উঠছে, এপার বাংলায় এসে এতগুলো বৈঠক করার কারণ কি? তার মানে কোথাও জঙ্গি জাল ছড়ানোর প্রক্রিয়া কি তখনই শুরু হয়ে গিয়েছিল? এই গত 7 মাসে কি তা যথেষ্ট এগিয়েছে? এই প্রশ্নগুলো উঠছে বারবার, এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতেও সেই একই রিপোর্ট। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হবে, যেটা এই তথ্যকে আরো বেশি পোক্ত করবে। যে কথাটা আমরা বলছি না, যে জঙ্গি নেটওয়ার্ক এপার বাংলাতেও ছড়িয়েছে, সেই তথ্যকে যেন আরো বেশি পোক্ত করবে। কারণ সিমির হাত ধরে ভারতের জঙ্গি নেটওয়ার্কের জাল বিস্তার হিজবুত তাহরীরের এই 2 জন এসেছিল। তারা কি কোথাও সিমির হাত ধরে ভারতে জঙ্গি নেটওয়ার্কের জাল বিস্তার করছে? বাংলাদেশে অশান্তির আবহে সীমান্ত নিয়ে উদ্বেগের মধ্যেই গোয়েন্দা সূত্রে উঠে এলো আরো ভয়ঙ্কর তথ্য। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার। কেন সিজার, আমরা এই হিজবুত তাহরীরের সঙ্গে সিমির যোগাযোগের কথা বলছি, ঠিক কি কি তথ্য রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাতে? দেখো, 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে এতদিনকার তদন্তে। কারণ এই 2 যুবক তারা ফিরে যাওয়ার পর কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ হয়, এবং তাদের গতিবিধি নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা যায় এই 2 যুবকের একটা HUT অর্থাৎ হিজবুত তাহরীরের ব্যাকগ্রাউন্ড রয়েছে। একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিদওয়ান মারুফ এবং তার সঙ্গী সাব্বির ওরফে আমির। এই আমির কিন্তু ওই এলাকায় হিজবুত তাহরীর অর্থাৎ বাংলাদেশের সেখানকার প্রথম সারির সংগঠক। তারা যেখানে এসেছিল যে যুবকের বাড়িতে বৈষ্ণবনগরে, সেই যুবকের পুরনো সিমি কানেকশন পাওয়া গেছে। অর্থাৎ এক সময় সিমির সক্রিয় সদস্য ছিল সে। অর্থাৎ কোথাও সিমির সঙ্গে যে এই হিজবুত তাহরীরের একটা গাঁটছড়া তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকাংশেই স্পষ্ট। কারণ পরবর্তীতে যখন তদন্ত করেন তদন্তকারীরা, তখন দেখা যায় যে ওই যুবক ছাড়াও বৈষ্ণবনগরের আরও বেশ কিছু যুবকের সঙ্গে তাদের বৈঠক হয়, এবং মূলত খেলাফত প্রতিষ্ঠা এবং ইসলামিক ধর্মচর্চা সংক্রান্ত আলোচনা হয়েছে। এবং পুরো বিষয়টা
আরও জটিল হয় যখন তারা সেখান থেকে ধুলিয়ানে এই বৈষ্ণবনগরের যুবকের মামার বাড়িতে যায় এবং সেখানেও কিন্তু তারা বেশ কয়েকদিন থাকে এবং সেখানে বিভিন্ন যুবকের সঙ্গে আলাপ আলোচনা হয় এবং পরবর্তীতে এই বৈষ্ণবনগরের যুবক জানায় যে সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে এদের সঙ্গে আলাপ হয়েছিল এবং সেই সূত্রেই সে তাদের বাড়িতে ডেকেছিল। অর্থাৎ দুয়ে দুয়ে চার করে কোথাও তদন্তকারীরা মনে করছেন যে হিজবুত তাহরির রাজ্যে, আমাদের রাজ্যে অর্থাৎ পদ্মার এপারে তারা কিন্তু সংগঠন বিস্তার করার চেষ্টা করছে এবং সেই সংগঠন বিস্তারের ক্ষেত্রে সিমির যে পুরনো স্লিপার সেল বা সিমির যে পুরনো যারা সিমির মতাদর্শে বিশ্বাসী সেই যুবকদের বা সেই সংগঠনকে কাজে লাগানোর চেষ্টা করছে। আর এখানেই সব থেকে বেশি আশঙ্কার জায়গা দেখছেন গোয়েন্দারা। একদম এটাই সব থেকে বেশি আশঙ্কার জায়গায় যে দুই যুবকের কথা বলছি যারা হিজবুত তাহরিরের দুই সদস্য, তারা কিন্তু 30শে মে ফিরে যায় আবার বাংলাদেশে। মানে এই গত 7 মাস কাজ করে সিমির স্লিপার সেলকে কাজে লাগিয়ে কোথাও জঙ্গি নেটওয়ার্ক বিস্তার করেছে এরকমই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কিন্তু তার পাশাপাশি এই তথ্যও পাওয়া যাচ্ছে যে এই যে তারা ছিল তাহলে এপার বাংলায় তারা কিসের বীজ পুঁতে দিয়ে গেল? রক্তবীজ। সেই তথ্য আরো ভয়ঙ্কর গোয়েন্দা রিপোর্টে, যা শুনলে আপনি আমি কেউ শান্তিতে থাকতে পারবো না। আসছে সেই চাঞ্চল্যকর রিপোর্ট। নজর রাখুন TV9 বাংলা, আমরা সেই খবরের দিকেও নজর রাখবো। কিন্তু এই যে পুরনো স্লিপার সেলকে কাজে লাগানো, সিমির পুরনো স্লিপার সেলকে কাজে লাগিয়ে হিজবুত তাহরির যে এই গোটা বাংলায় মানে পদ্মার এপার বাংলাতেও জঙ্গি নেটওয়ার্ক ছড়াতে চেষ্টা করেছে, সেই নিয়ে আমরা কথা বলেছিলাম NSG প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তার বক্তব্য তো অবশ্যই শোনাবো এবং তার পাশাপাশি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তিনি কি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে একবার শুনুন। যেরকম ভাবে বাংলায় অনুপ্রবেশ হয়েছে, আধার কার্ডের সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড, সেটা কিন্তু রাজ্য সরকার বানায়। একবার রেশন কার্ড হয়ে গেলে আপনার বার্থ সার্টিফিকেট যেটা পঞ্চায়েত লেভেলের দেয় সেটা কেন্দ্রীয় সরকারের কোনো হাত নেই। আপনার কাছে যদি রেশন কার্ড থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, কেন্দ্রীয় সরকার বাধ্য আপনাকে আধার কার্ড দেওয়ার জন্য। এটাই হচ্ছে কোঅর্ডিনেশনের প্রবলেম বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। এবং ভারতবর্ষের বাংলাদেশে পশ্চিমবঙ্গে কত হাজার এরকম স্লিপার সেলের লোক রয়েছে, আই হ্যাভ নো ক্লু। যদি ওদের লোক এইরকম এখানেও চলে আসে তাহলে তো খুব ডেঞ্জারাস হবে ব্যাপারটা, এটা খুব সিরিয়াস। বিএসএফকে দেখা উচিত কি এরকম ইনফিল্ট্রেশন হয় না। পুরো বাংলাদেশে মাইনরিটিস এখন কীরকম থাকবে ওর উপরে প্রশ্নচিহ্ন হয়ে গেছে। সেম মেন্টালিটি যদি অন্য কোথাও যায় তাহলে ওটা ও স্থানের জন্যও খুব ডেঞ্জারাস হয়ে যাবে। এই ধরনের তথ্য যথেষ্ট আশঙ্কার। সত্যি তো কেউই এই খবর শুনলে শান্তিতে থাকতে পারবেন না। অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায়, তিনি কোন আশঙ্কার দিকটা দেখছেন শুনুন। যদিও সেখানে একটা অন্তর্বর্তী সরকার আছে, কিন্তু বাংলাদেশ ইজ টোটালি আন্ডার কন্ট্রোল যারা কট্টর ইসলামিক সংগঠন, হিজাবুল তাহিরি, অমুক তমুক আরও 3-4টি অর্গানাইজেশন, আল কায়দা, তারা চায় বাংলাদেশকে একটা কট্টর ইসলামিক রাষ্ট্রে পরিবর্তিত করার। যাদের হাত ধরে স্বাধীনতা, সেই ভারত দখলের হুঁশিয়ারি বিরাম নেই বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি। এবার 7 সিস্টার্স দখলের হুঁশিয়ারি সে দেশের কট্টরপন্থীদের। উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি মৌলবাদীদের। কলকাতা দখলের হুঁশিয়ারিতেও থামেনি ওপারের মৌলবাদীরা। বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি দেয় কট্টরপন্থীরা। বারবার সেই বক্তব্য আপনাদের শুনিয়েছি। এবার 7 সিস্টার্স দখলের দুঃসাহস। কেন মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইউনূস প্রশাসন? এই প্রশ্নগুলো তো উঠছে এবং এতটা সাহস পাচ্ছে কোথা থেকে, এই প্রশ্নও জোরালো হচ্ছে। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। নোবেল জয়ী ইউনূসকে রাজধর্ম পালনের পরামর্শ দিচ্ছেন আরো এক নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী। তার মন্তব্য, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বেগজনক। আগে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, এখন তা নেই। অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন মোহাম্মদ ইউনূসকে পরামর্শ নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৈলাসের। Recent attacks on minorities, an act of vandalism of religious places, particularly temples, have left countless people living in fear.
Their fundamental rights are under siege. I call upon my fellow Nobel laureate, Muhammad Yunus, to address this evolving situation without any delay.